বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে তোমাদের পাঠদান কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ যশোর, আজ ৪র্থ নম্বর লেকচার নিয়ে তোমাদের সঙ্গে আছি। ইতিমধ্যে তোমরা জানো, তোমরা যারা হিসাব বিজ্ঞান বিভাগের বিবি অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত, তাদের বাজারজাতকরণ নীতিমালা কোর্সটির পাঠদান কার্যক্রম আমি 12টি লেকচারের মাধ্যমে সম্পন্ন করব। আশা করি তোমরা আমার এই অনলাইন লেকচারগুলো অনুসরণ করবে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাবে। আজকের লেকচারের শিরোনাম বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ, 3য় অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকের শিক্ষণফল বা পাঠ্যসূচি। পরিবেশ, বাজারজাতকরণ পরিবেশ, বাজারজাতকরণ পরিবেশের বৈশিষ্ট্যসমূহ, বাজারজাতকরণ পরিবেশের প্রকারভেদ, ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ, ব্যষ্টিক পরিবেশ সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য, ভোগের উপর বাজারজাতকরণ পরিবেশের প্রভাব, বাজারজাতকরণ পরিবেশের অধ্যয়নের গুরুত্ব, বাজারজাতকরণ পরিবেশের প্রতি সাড়া প্রদান, ইকো পদ্ধতি ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকের মূল বিষয় পরিবেশ। পরিবেশ ইংরেজি শব্দ এনভায়রনমেন্ট, তোমরা সবাই জানো। দেখো, পরিবেশ বলতে আমরা কি বুঝি? আমরা যেখানে বসবাস করি তার চারপাশে যা কিছু আছে সব মিলেই পরিবেশ। তার মানে মানুষ যে বসবাস করতেছে, একটা সমাজে বসবাস করছে, তার উপর প্রভাব বিস্তারকারী যা কিছু আছে তার চারপাশে সব পরিবেশের অন্তর্ভুক্ত। তোমরা ইতিমধ্যে জানো ফিলিপ কটলার মার্কেটিং এর জনক। ফিলিপ কটলার পরিবেশ সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে বলেন, দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য টোটালিটি অফ ফোর্সেস and entities that are external and potentially relevant to the particular agent. তার মানে পরিবেশ হলো শক্তি এবং সত্তার সমষ্টি, যা হলো এক্সটার্নাল বাহ্যিক, and potentiality relevant মানে সম্ভাব্যভাবে সম্পৃক্ত, টু দ্য পার্টিকুলার এজেন্ট মানে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে। তার মানে আমরা চারপাশে যা কিছু নিয়ে বসবাস করছি সেটাই আমাদের পরিবেশ। এই পরিবেশের মধ্যে দেখো ভূপ্রকৃতি, নদ নদী, পাহাড় পর্বত, শিক্ষা, সংস্কৃতি সবই এই পরিবেশের অন্তর্ভুক্ত। দেখো এই যে মার্কেটিং এনভায়রনমেন্ট এর ছবি দেওয়া আছে, পিকচারগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে আশা করি। যে মার্কেটিং এনভায়রনমেন্ট এর উপাদানগুলো দেখো, ম্যাক্রো এনভায়রনমেন্ট আছে, মাইক্রো এনভায়রনমেন্ট, ছবিগুলো দেখে নিবে। এবার দেখো বাজারজাতকরণ পরিবেশ, মার্কেটিং এনভায়রনমেন্ট। বাজারজাতকরণ পরিবেশটা কি? বাজারজাতকরণ বিভিন্ন কার্যক্রমের সমষ্টি। এই বাজারজাতকরণের কার্যক্রম সম্পন্ন করার জন্য যে সমস্ত বিষয় ওই পণ্যের উপর প্রভাব বিস্তার করে, তাই ওই পণ্যের বাজারজাতকরণ পরিবেশ। হাস্টন এর মতে, দ্য মার্কেটিং environment is a set of diverse, dynamic, and uncontrollable force that impinges on an organization's marketing operations and opportunities. তার মানে বাজারজাতকরণ পরিবেশ হলো সেট মানে সমষ্টি অফ ডাইভার্স, ডাইনামিক, গতিশীল, অ্যান্ড আনকন্ট্রোলেবল, অনিয়ন্ত্রণযোগ্য ফোর্স, শক্তিসমূহ দ্যাট প্রভাব বিস্তার করে, দ্যাট ইম্পিনিস অফ অ্যান অর্গানাইজেশনস মার্কেটিং অপারেশনস মানে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনায়, অ্যান্ড অপরচুনিটিস এবং সুযোগসমূহের উপরে। তার মানে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনার জন্য যা প্রভাব বিস্তার করে, যা অভ্যন্তরীণ বাহ্যিক, সবই এই বাজারজাতকরণ পরিবেশের অন্তর্ভুক্ত। দেখো এখানে মার্কেটিং এনভায়রনমেন্ট, দ্য মার্কেটিং এনভায়রনমেন্টের ছবি আছে, কাস্টমার, সোশ্যাল, কম্পিটিটিভ, ইকোনমিক, টেকনোলজি, গ্লোবাল। তোমরা সবাই জানো এগুলো বাজারজাতকরণ পরিবেশেরই অন্তর্ভুক্ত বিষয়। যে মার্কেটিং এনভায়রনমেন্টের কিছু ইন্টারনাল অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, টাইপস অফ মার্কেট, কম্পিটিশন, জনসভায় বর্তমানে কম্পিটিশনের যুগ। যে চিত্রগুলো একটু ভালোভাবে দেখে নিবে।
এবার আমরা দেখি বাজারজাতকরণ পরিবেশের বৈশিষ্ট্য সমূহ। বাজারজাতকরণ পরিবেশ কতগুলো পক্ষ এবং শক্তির সমাহার। আগেই বলা হয়েছে তোমাদের যে সেট অফ ফোর্স অ্যান্ড এন্টিটিস, মানে বিভিন্ন পক্ষ এবং শক্তির সমাহার। বাজারজাতকরণ ব্যষ্টিক পরিবেশে বাজারজাতকরণ ব্যবস্থাপকের নিয়ন্ত্রণে থাকে। তার মানে পরিবেশের এই দুইটা উপাদান আছে, ব্যষ্টিক আর সামষ্টিক। ব্যষ্টিক পরিবেশটা বাজারজাতকরণ ব্যবস্থাপকের নিয়ন্ত্রণে থাকে, সামষ্টিক পরিবেশটাও অনিয়ন্ত্রণযোগ্য। যে সামষ্টিক পরিবেশের উপর বাজারজাতকরণ ব্যবস্থাপকের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তার মানে সামষ্টিক পরিবেশ বাজারজাতকরণ ব্যবস্থাপকের নিয়ন্ত্রণ করতে পারে না, অনিয়ন্ত্রণযোগ্য। তারপর দেখো বাজারজাতকরণ পরিবেশ বাজারজাতকরণ কর্মকাণ্ডের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। তার মানে বাজারজাতকরণ কার্যক্রমের উপর এই বাজারজাতকরণ পরিবেশের সরাসরি এবং পরোক্ষ প্রভাব আছে। বাজারজাতকরণ পরিবেশের উপাদানগুলো সর্বদা পরিবর্তনশীল ও অনিশ্চিত। প্রতিষ্ঠানের অন্য সকল কাজের উপরও এর প্রভাব আছে। তারপর দেখো পরিবেশ বিশ্লেষণের উপর বাজারজাতকরণের সাফল্য অনেকাংশে নির্ভরশীল। তার মানে যে পরিবেশ তার বাজারজাতকরণের পরিবেশ যত ভালো করে বিশ্লেষণ করতে পারবে, যেই কোম্পানি বাজারজাতকরণ পরিবেশের বিশ্লেষণ কিংবা গবেষণা যত বেশি করতে পারবে, সেই প্রতিষ্ঠান তত বেশি সফলতা অর্জন করবে। বাজারজাতকরণ পরিবেশ প্রতিষ্ঠানের জন্য সুযোগ, হুমকি বা অনিশ্চয়তা সৃষ্টি করে। তার মানে সুযোগও সৃষ্টি করতে পারে, তারপর হুমকি বা অনিশ্চয়তাও সৃষ্টি করতে পারে। দেখো এরপরে যে মার্কেটিং এনভায়রনমেন্টের আরো কিছু ছবি দেওয়া আছে। ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশ, demographic environment, socio-cultural environment, economic environment, political environment, technological environment, legal environment। দেখো এই ছবিগুলো দেখে নিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো পরবর্তী বিষয় বাজারজাতকরণ পরিবেশের প্রকারভেদ। অলরেডি আমি বলছি বাজারজাতকরণ পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়, ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ। দেখো ব্যষ্টিক পরিবেশ কি? যে পরিবেশের উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য, কিছুটা হলেও নিয়ন্ত্রণযোগ্য এবং পরিবেশের উপাদানগুলোর বাজারজাতকরণের উপর সরাসরি প্রভাব বিস্তার করে, প্রত্যক্ষ প্রভাব, সেটা হলো বাজারজাতকরণ ব্যষ্টিক পরিবেশ। আর সামষ্টিক পরিবেশটা দেখো, সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কিছুটা অনিয়ন্ত্রিত এবং পরোক্ষ প্রভাব বিস্তার করে। বাজারজাতকরণ পরিবেশ, এই যে সামষ্টিক পরিবেশটা বাজারজাতকরণ কর্মকাণ্ডের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। দেখো ব্যষ্টিক পরিবেশের কিছু উপাদান আছে: কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ কারবারি, ক্রেতা, সাধারণ প্রতিযোগী, জনগোষ্ঠী। তারপর দেখো সামষ্টিক পরিবেশ। সামষ্টিকের মধ্যে কি আছে? জনসংখ্যাগত উপাদান, অর্থনৈতিক উপাদান, প্রাকৃতিক উপাদান, প্রযুক্তিগত উপাদান, রাজনৈতিক উপাদান, সাংস্কৃতিক উপাদান। তার মানে এই সবগুলো বিষয়ই বাজারজাতকরণ পরিবেশের উপাদান সমূহ অথবা নিয়ন্ত্রণ চলক সমূহ। দেখো এবার আমরা একটু ব্যাপকভাবে আলোচনা করি ব্যষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশ অলরেডি তোমাদের বলছি যে কয়েকটা উপাদান আছে, তার মধ্যে দেখো কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ কারবারি নিয়ে আগে কথা বলি। কোম্পানি, তোমরা সবাই জানো কোম্পানি হলো এমন একটা সংগঠন যেটির আইনত ভিত্তি আছে, মানে আইনগত কিছু কাঠামো নিয়ে কোম্পানি গঠিত, যারা বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করে। এই কোম্পানির মধ্যে দেখো কি আছে: উচ্চ ব্যবস্থাপনা, টপ ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মানে অর্থের সাথে সম্পর্কিত যে বিভাগগুলো, সেই বিভাগ এই কোম্পানির অন্তর্ভুক্ত। গবেষণা ও উন্নয়ন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর ক্রয় বিভাগ আছে, উৎপাদন বিভাগ আছে, হিসাব বিভাগ আছে, বাজারজাতকরণ বিভাগ আছে। তার মানে এই যে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক থেকে শুরু করে ফাইন্যান্স, গবেষণা, ক্রয়, উৎপাদন, হিসাব, বাজারজাতকরণ, এই সব বিষয়গুলাই কোম্পানির অন্তর্ভুক্ত। এই কোম্পানি কিসের অন্তর্ভুক্ত? এই ব্যষ্টিক পরিবেশের। তারপরে দেখো সরবরাহকারী। সরবরাহকারী কিভাবে ব্যষ্টিক পরিবেশের উপাদান? দেখো সরবরাহকারীর কি কাজ? সঠিক মানের পণ্য সরবরাহ করার সামর্থ্য আছে কিনা। তার মানে সঠিক মানের পণ্য যদি সরবরাহ না করে, তাহলে বাজারজাতকরণের কার্যক্রমটা ব্যাহত হয়। তার মানে অবশ্যই এই সরবরাহকারীর বাজারজাতকরণ কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রয়েছে, এই জন্য এটা বাজারজাতকরণ পরিবেশের অন্তর্ভুক্ত বিষয় সরবরাহকারী। দেখো সঠিক মূল্যে সরবরাহের নিশ্চয়তা। নিশ্চয়ই যখন মূল্যটা বেশি চাইবে তুমি তখন পণ্য নিবে না, তাহলে সঠিক মানে সরবরাহের নিশ্চয়তা থাকতে হবে। সঠিক সময়ের মধ্যে মাল সরবরাহের নিশ্চয়তা। তুমি পণ্য উৎপাদন করবে,
আগে থেকে মালের অর্ডার দিয়েছো যে 15 দিনের মধ্যে কাঁচামাল সরবরাহ করতে হবে, সরবরাহকারীকে বলেছো, কিন্তু সরবরাহকারী যদি কাঁচামাল দিতে ডিলে করে তাহলে তুমি সঠিক সময়ে পণ্য উৎপাদন শুরু করতে পারবে না, তাহলে তোমার ব্যবসায় প্রতিষ্ঠান বিরাট ধরনের ক্ষতির মুখে পড়বে। তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, উৎপাদন সঠিক অবস্থানে রাখার জন্য সঠিক সময়ের মধ্যে মাল সরবরাহের নিশ্চয়তা গ্রহণ করতে হবে। নিয়মিত পণ্য সরবরাহের নিশ্চয়তা, তার মানে রেগুলার পণ্যটা পাওয়ার নিশ্চয়তা থাকতে হবে। বাকিতে পণ্য সরবরাহের সামর্থ্য, যারা সরবরাহ করবে তুমি মাঝে মাঝে বাকিতে পণ্য ক্রয়েরও সুযোগ গ্রহণ করতে পারবে, সেই সামর্থ্য এই সরবরাহকারীদের থাকতে হবে। তারপর দেখো সরবরাহকারীর পণ্য সরবরাহের অভিজ্ঞতা ও দক্ষতা। অভিজ্ঞ দক্ষতা সম্পন্ন দক্ষ ব্যক্তি বা সরবরাহকারী অবশ্যই তোমাকে ভালোভাবে পণ্য সরবরাহ করবে। তাহলে অবশ্যই সরবরাহকারীদের কি হতে হবে, পণ্য সরবরাহের ব্যাপারে দক্ষ হতে হবে এবং পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখো সরবরাহকারীর উপর নিয়ন্ত্রণ, তার মানে সরবরাহকারীর উপর কার নিয়ন্ত্রণ থাকবে, বাজারজাতকরণ কার্যক্রমের বা কোম্পানির। দেখো তারপরে কি বলা আছে, মধ্যস্থ কারবারি। তোমরা সবাই জানো যে উৎপাদিত পণ্য সরাসরি কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য কার দরকার, মধ্যস্থ কারবারির। কারণ উৎপাদিত পণ্য সবসময় উৎপাদনকারী চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাতে পারে না, সেক্ষেত্রে এই বন্টন প্রণালীর কাজটা করে মধ্যস্থ কারবারি। মধ্যস্থ কারবারির মধ্যে দেখো বিভিন্ন ভাগ আছে। প্রতিনিধি মধ্যস্থ কারবারি। প্রতিনিধি মধ্যস্থ কারবারি কারা, যারা পণ্যের মালিকানা গ্রহণ করে না, পণ্য বা সেবা যাই বলো সেটার মালিকানা গ্রহণ করে না কিন্তু তোমার ক্রয় বিক্রয় সাহায্যকারী, তাদেরকে প্রতিনিধি মধ্যস্থ কারবারি বলা হয়। যেমন দালাল প্রতিনিধি, তোমরা জানো যে এরা পণ্যের কিন্তু মালিকানা গ্রহণ করছে না। মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী, মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী এরা পণ্যের মালিকানা গ্রহণ করে তারপরে তোমার পণ্য বিক্রয় করছে, পণ্য বিক্রয়ের কাজটা করে, পণ্যের মালিকানা গ্রহণ আগে করে তারপরে পণ্য বিক্রয় করে। এরা পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী এই মার্চেন্ট মধ্যস্থ কারবারির অন্তর্ভুক্ত। তারপর দেখো বস্তুগত বন্টন কার্য। বস্তুগত বন্টন কার্যের কাজটি কি, গুদামজাতকরণ, পরিবহন, এই কাজগুলো যারা করে তারাই বস্তুগত বন্টন কার্য সম্পন্ন করে, তারা এই মধ্যস্থ কারবারি হিসেবে এই কাজগুলো করে। তারপরে দেখো বাজারজাতকরণ সেবা প্রদানকারী এজেন্সি সমূহ, সেবা দেয় বিভিন্ন রিসার্চ গবেষণামূলক প্রতিষ্ঠান, তারপরে দেখো বিজ্ঞাপনী সংস্থা, পরামর্শদাতামূলক প্রতিষ্ঠান, তারা কি করছে, এই বাজারজাতকরণ সেবা প্রদান করছে, সেবা প্রদান করে এই যে মধ্যস্থ কারবারির ভূমিকা করছে। তারপর আর্থিক মধ্যস্থ কারবারি। আর্থিক মধ্যস্থ কারবারি কারা, যারা প্রতিষ্ঠানের ব্যাংক, বীমা, বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, তারা এই মধ্যস্থ কারবারি হিসেবে কাজ করছে, কি আর্থিক মধ্যস্থ কারবারি হিসেবে। তার মানে দেখো এরা সবাই মধ্যস্থ কারবারি হিসেবে বাজারজাতকরণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। এই কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ কারবারি সবগুলোই ব্যষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয়। দেখো তারপরে আছে ব্যষ্টিক পরিবেশেরই আরো কয়েকটি উপাদান। দেখো ব্যষ্টিক পরিবেশের অলরেডি 3টা তোমাদের সাথে আলোচনা করলাম, এবার আর 3টা দেখো। ক্রেতা সাধারণ, প্রতিযোগী, জনগোষ্ঠী। ক্রেতা সাধারণ কারা, যারা পণ্য ক্রয় করে, সাধারণ অর্থে তাদেরকেই আমরা ক্রেতা বলি। দেখো ক্রেতা কারা, ভোক্তা বাজার, কনজিউমার মার্কেটস। ভোক্তা বাজার হলো যারা ভোগের উদ্দেশ্যে পণ্যটা ক্রয় করে, তাদেরকে ভোক্তা বাজার বলা হয়। ভোগের উদ্দেশ্যে ক্রয় করলে তারা ভোক্তা, আর যে বাজার থেকে ক্রয় করে তাকে ভোক্তা বাজার বলা হয়। আমরা জানি ব্যক্তি পরিবার মূলত পণ্যটা ক্রয় করে ভোগের উদ্দেশ্যে, এই ব্যক্তি পরিবার এই ভোক্তা বাজারের অন্তর্ভুক্ত। ব্যবসায় বাজার, যারা পুনরায় উৎপাদন বা প্রক্রিয়াকরণের মাধ্যমে পণ্য বিক্রি করবে তাদেরকে বলা হয় এই ব্যবসায় বাজার। দেখো বিভিন্ন প্রকার শিল্প প্রতিষ্ঠান বাজার থেকে বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে পুনরায় প্রক্রিয়াকরণের মাধ্যমে পণ্যটি বিক্রি করে, তারাই ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত। পুনঃ বিক্রেতার বাজার, তার মানে রিসেলার মার্কেটস। দেখো পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, তোমরা জানো যে এরা পণ্য ক্রয় করে এরা কিন্তু ভোগ করে না, ভোগ না করে এরা আবার পুনরায় বিক্রয় করে, এর জন্য এদেরকে পুনঃ বিক্রেতার বাজারও বলা হয়। পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ীকে পুনঃ বিক্রেতার বাজারও বলা হয়। তারপর দেখো সরকারি বাজার। সরকারও তোমরা জানো যে অনেক সময় সরকারও পণ্য সামগ্রী ক্রয় করে কিভাবে, যে সরকারি হাসপাতালে, স্কুল, অফিস, এই সমস্ত প্রতিষ্ঠানেও অনেক পণ্য আছে যে সরকারি বাজার, সরকারের মাধ্যমে পণ্যগুলো ক্রয় করা হয়। তারপরে দেখো আন্তর্জাতিক বাজার। তোমরা জানো যে ইন্টারন্যাশনাল মার্কেট মানে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার বলতে যে বৈদেশিক, যারা বিদেশি যারা পণ্য ক্রয় করে তাদেরকেই বলা হয়।
তার মানে আন্তর্জাতিক বাজারটা হলো তোমার উদ্বৃত্ত পণ্য বিদেশে বিক্রি করছে, আবার বিদেশি পণ্য তোমার দেশে বিক্রি করছে। তার মানে এই সবাই কিন্তু ক্রেতা। দেখো তারপরে প্রতিযোগী। প্রতিযোগীর কি কি? পণ্যের শর্তাবলী। তার মানে প্রতিযোগী কারা? সেম পণ্য যখন পাশাপাশি 2টি বা 3টি বা একাধিক কোম্পানি উৎপাদন করছে তখন তারা একে অন্যের প্রতিযোগী। উদাহরণ হিসেবে বলা যায় সফট পানীয় বা কোমল পানীয়, যেটা তোমরা জানবে যে 7 আপ স্প্রাইটের প্রতিনিধি বা প্রতিযোগী। তার মানে এরা একই ধরনের প্রোডাক্ট উৎপাদন করছে একে অন্যের প্রতিযোগী হিসেবে। তার মানে কি করতে হবে এখানে? দেখো পণ্যের শর্তাবলী। পণ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে একে অন্যের সাথে, যেমন প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা করে, পণ্যের ধরন সম্পর্কে প্রতিযোগিতা করে এবং সাধারণ প্রতিযোগিতা করে। প্রতিযোগিতামূলক বাজার কাঠামো। শিল্পের গতিশীলতার কারণে ব্যবসায় ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক সম্পর্কের উদ্ভব ঘটে। তার মানে সমজাতীয় পণ্যগুলো যখন উৎপাদন করে তখন সেই কোম্পানিগুলো একজন আরেকজনের প্রতিযোগী হিসেবে কাজ করে। তারপরে দেখো জনগোষ্ঠী। তোমরা জানো যে বাজারজাতকরণ কার্যক্রমে অনেক জনগোষ্ঠীর সম্মিলিত একটা কার্যক্রম। দেখো কি কি আছে? অর্থসংস্থানকারী জনগোষ্ঠী, ফাইন্যান্সিয়াল পাবলিক, যারা অর্থ প্রতিষ্ঠানে সাপ্লাই করে, কোম্পানিতে সাপ্লাই করে, তারা অর্থসংস্থানকারী জনগোষ্ঠী। অর্থসংস্থানকারী জনগোষ্ঠী কারা? ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই অর্থসংস্থানকারী জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তারপর দেখো মিডিয়া জনগোষ্ঠী। তোমাদের পূর্বেই বলা হয়েছে যে তুমি পণ্য উৎপাদন করলে কিন্তু কাস্টমারদের জানালে না পণ্য সম্পর্কে, তাহলে পণ্যটা কাস্টমার কিনবে না, কারণ পণ্য সম্পর্কে জানে না, কিনবে কিভাবে? তাহলে এই কাজটা কে সম্পন্ন করছে? জানানোর কাজটা এই মিডিয়া জনগোষ্ঠী। যে পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন, তোমরা জানবে যে এগুলোর মাধ্যমে পণ্য সম্পর্কে, পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতাদেরকে অবহিত করা হয়। তারপর দেখো সরকারি জনগোষ্ঠী। তারপরে সরকারি জনগোষ্ঠীও অবশ্যই তোমার এই পরিবেশের অন্তর্ভুক্ত। তোমরা জানো যে পণ্যের মান নির্ধারণের জন্য বিএসটিআই একটা প্রতিষ্ঠান আছে যেটা পণ্যের মান, কোয়ালিটি ঠিক আছে কিনা এটা যাচাই করে। এটা এই যে সরকারি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়। তারপর দেখো নাগরিক জনগোষ্ঠী। নাগরিক জনগোষ্ঠী কারা? যারা জনগণকে সচেতন করে, কোম্পানির লোকজনকে সচেতন করে, যেমন পরিবেশ দূষণ, ধূমপান বিরোধ আন্দোলন এ সম্পর্কে সচেতন করে, তারা নাগরিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়, যারা এই জনগোষ্ঠীর বিষয়। স্থানীয় জনগোষ্ঠী। স্থানীয় জনগোষ্ঠী কারা? কোম্পানির কাছাকাছি যারা থাকে, তার মানে কোম্পানির যেখানে অবস্থান, ভৌগোলিকভাবে যে স্থানে কোম্পানি প্রতিষ্ঠিত তার কাছাকাছি লোকালি যারা অবস্থিত তাদেরকে স্থানীয় জনগোষ্ঠী বলা হয়। তাদের দ্বারাও বাজারজাতকরণ পরিবেশ প্রভাবিত হয়। সাধারণ জনগোষ্ঠী, যারা জেনারেল লোক, তারা এই সাধারণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি এই বাজারজাতকরণ কর্মকাণ্ডকে বা বাজারজাতকরণ পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। তারপর দেখো অভ্যন্তরীণ জনগোষ্ঠী। অভ্যন্তরীণ মানে কি? প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজের সাথে যারা সম্পর্কিত, যেমন শ্রমিক, কর্মচারী, ব্যবস্থাপক, এই অভ্যন্তরীণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়। তার মানে এই ক্রেতা, সাধারণ, প্রতিযোগী জনগোষ্ঠী এই সবাই হলো ব্যষ্টিক পরিবেশের উপাদান। দেখো তারপরে পূর্বেই বলছি তোমাদের যে পরিবেশকে 2 ভাগে ভাগ করা যায়, বাজারজাতকরণ পরিবেশকে। একটা হলো ব্যষ্টিক, একটা সামষ্টিক। এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্যষ্টিক পরিবেশ সম্পর্কে। এবার দেখো সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশের উপাদান কি কি দেখি। জনসংখ্যাগত উপাদান, অর্থনৈতিক উপাদান, প্রাকৃতিক উপাদান। জনসংখ্যাগত উপাদানের মধ্যে দেখো জনসংখ্যার বৃদ্ধি। স্বাভাবিক অর্থেই আমরা জানি যে জনসংখ্যা, যে দেশের জনসংখ্যা যত বেশি সে দেশের ভোগের পরিমাণ তত বেশি। ভোগের পরিমাণ বাড়াতে গেলে অবশ্যই তোমার উৎপাদন বৃদ্ধি করতে হবে, যেটা বাজারজাতকরণ কর্মকাণ্ডের মাধ্যমেই হয়ে থাকে। যে দেশে জনসংখ্যা কম সে দেশের জনগণের ভোগ কম, তাহলে উৎপাদন কম করলেও হবে। তার মানে এই জনসংখ্যা অবশ্যই এই বাজারজাতকরণ পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে। জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তন। বয়স কাঠামোর কি? তোমরা জানো যে বয়স কাঠামোর ভিত্তিতে শিশু, তারপর বয়সী, তারপর আর বৃদ্ধ, এই 3 ভাগে ভাগ করা হয়। এই 3 ভাগের সবার
তোমার চাহিদা কিন্তু এক নয়। যেমন একজন শিশুর যা চাহিদা একজন বৃদ্ধ মানুষের সেটা না। তাহলে অবশ্যই জনসংখ্যার বয়স কাঠামোর ভিত্তিতে ভোগের পার্থক্য হবে, আর যেটা অবশ্যই জনসংখ্যাগত উপাদানের অন্তর্ভুক্ত। পারিবারিক জীবনধারায় পরিবর্তন। তোমরা জানো যে বর্তমানে যৌথ পরিবারের চেয়ে একক পরিবার বেশি প্রাধান্য পাচ্ছে। তো একক পরিবারে ধরো যে যৌথ পরিবার ভেঙে 10টি পরিবার হলো, একটি যৌথ পরিবার ভেঙে 10টি পরিবার হলো, তাহলে সেখানে দরকার 10টি ফ্রিজ। কিন্তু যদি যৌথ পরিবার থাকে তাহলে সেখানে দেখা গেল একটি ফ্রিজেই সেই কার্যক্রমটা সম্পন্ন করা যাচ্ছে। তাহলে এই যে পারিবারিক জীবনধারায় যে পরিবর্তন আসছে এটাও কিসের উপর প্রভাব বিস্তার করে? বাজারজাতকরণ কর্মকাণ্ডের উপর। জনসংখ্যার ভৌগোলিক পরিবর্তন, তার মানে ভৌগোলিক পরিবর্তনের উপরেও এই পরিবেশের প্রভাব রয়েছে। তারপর দেখো শিক্ষা ও পেশা। তোমরা সবাই জানো যে শিক্ষিত মানুষের বাজারজাতকরণ কার্যক্রম কিংবা বাজারে পণ্য ক্রয়ের প্রবণতা আর অশিক্ষিত মানুষের এক নয়। পেশার সাথেও সম্পৃক্ত বাজারজাতকরণ কর্মকাণ্ড, তার মানে যে একটু উচ্চবিত্ত পেশায়, একটু উচ্চবিত্ত কিংবা যার আর্থিক ইনকাম বেশি সে অবশ্যই তোমার পণ্য বেশি ক্রয় করবে, আর যার একটু ইনকাম কম কিংবা পেশাগত কারণে ফাইন্যান্সিয়াল ঘাটতি আছে সে অবশ্যই পণ্য কম উৎপাদন করবে, যেটা এই জনসংখ্যাগত উপাদানের অন্তর্ভুক্ত। বৈচিত্র্যতা বৃদ্ধি। মানুষের চাহিদা আসলেই অসীম, শেষ হবার নয়। তা নিত্য নতুন পণ্য চাই কাস্টমাররা, তাহলে এই যে পণ্য বৈচিত্র্যতা নিয়ে আসতে হবে, যেটা এই জনসংখ্যাগত উপাদানের অন্তর্ভুক্ত। তারপরে দেখো অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদান কোনগুলো? যেগুলো অর্থের সাথে সম্পৃক্ত। আয়ের পরিবর্তন। তোমরা সবাই জানো যে আয়ের পরিবর্তন হলে মানুষের ভোগেরও পরিবর্তন হয়, বাজারজাতকরণ কর্মকাণ্ডে সেটার প্রভাব আছে। যেমন যার কম আয় সে কম পরিমাণ পণ্য ক্রয় করবে বা একটু কম দামি পণ্য ক্রয় করবে, আর যার আয় বেশি সে বেশি মানসম্মত কিংবা বিলাসবহুল পণ্য ক্রয় করবে। ভোক্তাদের ব্যয়ের ধরন পরিবর্তন। তার মানে দেখো যে ভোক্তারা যদি আগে যে অর্থটা ব্যয় করতো এখন যদি তার থেকে বেশি ব্যয় করতে চায় তাহলে অবশ্যই সে বেশি পণ্য ক্রয় করেই অর্থ ব্যয় করবে। তার মানে ব্যয়ের ধরনে যদি পরিবর্তন আসে তাহলেও তোমার বাজারজাতকরণ পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে। সঞ্চয়ের হার। তার মানে যদি একজন কাস্টমার ক্রেতা বেশি সঞ্চয় করে তাহলে তার বেশি সঞ্চয় করতে গেলে ভোগের পরিমাণ হ্রাস করতে হবে, যেটা বাজারজাতকরণ কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করছে। তারপর দেখো ঋণের প্রাপ্যতা। সঞ্চয়ের হার এবং ঋণের প্রাপ্যতা। তার মানে ঋণ প্রাপ্তি যদি সুবিধাজনক হয় কিংবা সহজলভ্য হয় তাহলে অবশ্যই তোমার বাজারজাতকরণ পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে। কিভাবে? যে ঋণ সহজলভ্য হলে সে বেশি পরিমাণে পণ্য ক্রয় করবে, তার মানে বাজারজাতকরণ কার্যক্রমের পরিধিটা তখন বেড়ে যাবে। এবার আসি প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানের মধ্যে দেখো কাঁচামালের ক্রমহ্রাসমান স্বল্পতা। যদি কাঁচামালের ঘাটতি থাকে কিংবা স্বল্পতা থাকে তাহলে পণ্য উৎপাদনেও সমস্যা হয়, আর যদি কাঁচামাল সহজলভ্য হয় তাহলে পণ্য বেশি উৎপাদন করা সম্ভব হয়, যেটা এই প্রাকৃতিক উপাদানের অন্তর্ভুক্ত। শক্তি সম্পদের ব্যয় বৃদ্ধি। শক্তি সম্পদ যেমন বিদ্যুৎ, তারপর তোমার কয়লা খনি, এর যদি ব্যয় বৃদ্ধি পায়, এই শক্তি সম্পদের সৌরশক্তি এর ব্যয় বৃদ্ধি পেলে প্রতিষ্ঠান কম পরিমাণ পণ্য উৎপাদন করবে, যেটি তোমার এই বাজারজাতকরণ কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করবে। পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি। তার মানে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করলে কিংবা পরিবেশ সচেতন না হলে পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাবে এই বাজারজাতকরণ কর্মকাণ্ডের মাধ্যমে, যেটা প্রাকৃতিক উপাদান। সরকারের ভূমিকা। সরকার বিভিন্ন নিয়ম নীতি নির্ধারণ করে দেয়, যেটা এই প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত, যেটি তোমার বাজারজাতকরণ পরিবেশেরই অন্তর্ভুক্ত বিষয়। তার মানে এই জনসংখ্যাগত, অর্থনৈতিক উপাদান আর প্রাকৃতিক উপাদান এই সবগুলোই বাজারজাতকরণের সামষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত বিষয়। তারপরে দেখো সামষ্টিক পরিবেশে আরো কয়েকটি উপাদান আছে, 3টি নিয়ে আলোচনা করলাম। এবার দেখো আর বাকি 3টি। প্রযুক্তিগত উপাদান, রাজনৈতিক উপাদান, সাংস্কৃতিক উপাদান। প্রযুক্তিগত উপাদানের মধ্যে দেখো প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা। তার মানে আমরা জানি কিন্তু বর্তমান যুগ প্রযুক্তির যুগ, প্রযুক্তি কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তার মানে এই প্রযুক্তির সাথে মোকাবেলা করেই চলতে হবে। প্রযুক্তি পরিবর্তন খুব দ্রুত হচ্ছে, এই জন্য তোমার বাজারজাতকরণ কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। তারপর দেখো
উদ্ভাবনী সুযোগ, উদ্ভাবনী সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত নিত্য নতুন পণ্য উৎপাদন করছে, যেটা বাজারজাতকরণ কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করছে। গবেষণা ও উন্নয়ন খাতে উচ্চ বাজেট, অলরেডি তোমাদের বলেছি যে গবেষণা খাতে যে এই কোম্পানি যত বেশি গবেষণা করবে সেই প্রতিষ্ঠান তত বেশি লাভবান হবে বা সফলতা দেখবে। গবেষণা উন্নয়ন খাতে উচ্চ বাজেট এই প্রযুক্তিগত উপাদানের অন্তর্ভুক্ত বিষয়। ছোটখাটো মান উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ, কোম্পানি যদি পণ্যের মান উন্নয়নের প্রতি ছোটখাটো বিষয়গুলো গুরুত্ব দেয় তাহলে তোমার কোম্পানি সফলতা লাভ করবে, যেটা যার মাধ্যমে বাজারজাতকরণ কর্মকাণ্ডের পরিধি বাড়বে। আর যদি মান উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ না করে তাহলে বাজারজাতকরণ পরিবেশ সংকীর্ণ হবে। তার মানে এগুলো বাজারজাতকরণ পরিবেশেরই উপাদান। তারপর নিয়ন্ত্রণ বৃদ্ধি, কোম্পানির নিয়ন্ত্রণটা এই প্রযুক্তিগত উপাদানের অন্তর্ভুক্ত বিষয়। তারপরে দেখো রাজনৈতিক উপাদান, রাজনৈতিক উপাদানের মধ্যে দেখো ব্যবসায় নিয়ন্ত্রণকারী আইন ও অধ্যাদেশ। তোমরা সবাই জানো যে বিভিন্ন আইন ও অধ্যাদেশের মাধ্যমেই সরকার বিভিন্ন কোম্পানিগুলো কিংবা ব্যবসায়গুলো নিয়ন্ত্রণ করে, এগুলো এই রাজনৈতিক উপাদানের অন্তর্ভুক্ত বিষয়। তারপর সরকারি সংস্থার ভূমিকা, সরকারি বিভিন্ন সংস্থা এই বাজারজাতকরণ কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করে। জনস্বার্থকারী প্রতিষ্ঠানের সংস্থা বৃদ্ধি, তার মানে বর্তমানে জনস্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যে প্রতিষ্ঠান জনস্বার্থের প্রতি কম গুরুত্ব আরোপ করবে সেই প্রতিষ্ঠানের জন্য হুমকি হিসেবে কাজ করবে। এই সবগুলো বিষয় দেখো রাজনৈতিক উপাদানের অন্তর্ভুক্ত বিষয়। সাংস্কৃতিক উপাদান, মৌলিক সাংস্কৃতিক মূল্যবোধ। সংস্কৃতি কি? আমরা যেটা চারপাশে যেই মূল্যবোধ কিংবা সংস্কৃতি নিয়ে বাস করি সেটাই আমাদের মৌলিক সংস্কৃতি। এই মৌলিক সংস্কৃতি বা মূল্যবোধের কারণেই দেখো যে মুসলিম কান্ট্রিতে যেগুলো এলাও আছে হিন্দু কান্ট্রিতে অন্যরকম, কিংবা হিন্দু কান্ট্রিতে যেগুলো এলাও আছে মুসলিম কান্ট্রি একটু ভিন্ন প্রকৃতির। উপসংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে দেখো উপসংস্কৃতি, আমরা বাঙালি এটা আমাদের সংস্কৃতি, কিন্তু উপসংস্কৃতি কি? যে বাঙালির মধ্যেও বিভিন্ন ভাগ আছে। দেখো চাকমা, মারমা, এই যে বিভিন্ন সংস্কৃতি, ওরা আলাদা আলাদা সংস্কৃতির অন্তর্ভুক্ত, কিন্তু আমরা সবাই বাঙালি, এটা আবার আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত বিষয়। তারপর দেখো দ্বিতীয় স্তরের মূল্যবোধের পরিবর্তন, তার মানে মূল্যবোধের পরিবর্তন হলেও তোমার বাজারজাতকরণ কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করছে। এই সবগুলো বিষয় সাংস্কৃতিক উপাদানের অন্তর্ভুক্ত। তার মানে আগের তিনটি এবং এই তিনটি প্রযুক্তিগত উপাদান, রাজনৈতিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, এই সবগুলোই বাজারজাতকরণের সামষ্টিক পরিবেশের উপাদান। এই সামষ্টিক পরিবেশ এবং এই ব্যষ্টিক পরিবেশ কিসের থেকে আসলো? বাজারজাতকরণ পরিবেশের প্রকার ভেদের মধ্যে। তার মানে দেখো এখানে একটা প্রশ্ন আলোচনা করতেই এতটা সময় দরকার, সময় স্বল্পতার কারণে ডিটেলস বলা একটু কষ্টকর। তোমরা এই ছবিগুলো দেখে আরো ক্লিয়ার করবে তোমাদের ধারণা। দেখে নিও একটু ছবিগুলো মনোযোগ সহকারে। আমরা চলে যাই পরবর্তী বিষয়ে। দেখো এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্যষ্টিক পরিবেশ ও সামষ্টিক পরিবেশ। তা ব্যষ্টিক পরিবেশ সামষ্টিক পরিবেশের মধ্যে কিছু পার্থক্য আছে। দেখো বিষয়গুলা, যে ব্যষ্টিক পরিবেশ কতগুলো পক্ষ, শক্তি বা উপাদানের সমষ্টিকে বোঝায় যেগুলো নিয়ন্ত্রণযোগ্য, যেটা তোমাদের অলরেডি বলা হয়েছে, আর প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। আর সামষ্টিক পরিবেশ অনিয়ন্ত্রিত আর তোমার পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, কিংবা এই ব্যষ্টিক পরিবেশের অন্তর্গত উপাদানসমূহের উপর প্রভাব বিস্তার করে। এর উপাদান কি কি? কোম্পানি, সরবরাহকারী, বাজারজাতকরণ, মধ্যস্থ কারবারি, প্রতিযোগী, জনগোষ্ঠী, ক্রেতা সাধারণের, জনসংখ্যাগত, অর্থনৈতিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক, সাংস্কৃতিক। আর এর আওতা কি? অপেক্ষাকৃত ক্ষুদ্র আর এর আওতা বড়। তারপর প্রভাব, দেখো এর আগেই বলা হয়েছে যে এর সরাসরি প্রভাব বিস্তার করে আর এটা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। তারপরে দেখো যে নিয়ন্ত্রণ, এই বাজারজাতকারের সামষ্টিক পরিবেশটা তোমার অনিয়ন্ত্রণযোগ্য আর ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য। তারপর উপাদানগুলো কাছাকাছি থাকে, তার মানে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো দূরে অবস্থান করে, কোম্পানির বাইরে অবস্থান করে, আর ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কাছাকাছি অবস্থান করে। তারপর ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো তুলনামূলক কম পরিবর্তনশীল, এটা বেশি পরিবর্তনশীল। তারপর দেখো সম্পর্ক, উপাদানগুলো কোম্পানির বাজারজাতকরণ কার্যক্রমে সরাসরি সম্পর্কযুক্ত, এগুলো সরাসরি সম্পর্কযুক্ত নয়। আর সুযোগ ও হুমকি, কোম্পানির জন্য কম সুযোগ ও হুমকি সৃষ্টি করে ব্যষ্টিক পরিবেশ, আর সামষ্টিক পরিবেশ বেশি সুযোগ ও হুমকি সৃষ্টি করে। আর উপাদান, এই উপাদানগুলো ব্যষ্টিক উপাদানগুলো বা এগুলোর প্রভাব সম্পর্কে পূর্বে অনুমান করা যায় আর এগুলো সম্পর্কে পূর্বে অনুমান করা যায় না। পার্থক্যটাও একটু দেখে নিবে ভালোভাবে। দেখো তার পরবর্তী বিষয়
এই যে ইংরেজিতেও একটা পার্থক্য দেওয়া আছে, তোমরা একটু দেখবে। তারপর দেখো ভোগের উপর বাজারজাতকরণ পরিবেশের প্রভাব। কি কি প্রভাব আছে ভোগের উপর? দেখো ভোগের উপর বাজারজাতকরণের 5 ধরনের প্রভাব আছে: পারিবারিক প্রভাব, সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব, ব্যবসায়িক প্রভাব। দেখো পারিবারিক প্রভাবের মধ্যে বয়স, অলরেডি তোমাদের বলছি যে বয়স অনুসারে তোমার ভোগের পার্থক্য হয়। যেমন একজন বৃদ্ধের যা চাহিদা একজন শিশুর তা চাহিদা নয়। তার মানে যে বয়সের জনসংখ্যা যত বেশি তাদের অনুসারে পণ্য উৎপাদন করতে হয়, তাদের অনুসারে পণ্য ভোগ করা হয় সেই দেশ। পরিবারের আয়তন, মানে একক পরিবারের ভোগের পরিমাণ আর যৌথ পরিবারের ভোগের পরিমাণ এক হয় না। তার মানে এটা যে পারিবারিক প্রভাবের বিষয়। বৈবাহিক অবস্থা, বিবাহিত এবং অবিবাহিত তোমার ভোগের পার্থক্য আছে। আয়, আয় কম বেশি হলে অবশ্যই ভোগেরও কম বেশি হবে। এই যে এই কয়টা বিষয় দেখো পারিবারিক প্রভাব। তারপর দেখো সামাজিক প্রভাব। তোমরা জানো যে শিক্ষিত মানুষের ভোগের ধরন আর অশিক্ষিত মানুষের ভোগের ধরন এক নয়। শিক্ষিত মানুষ কি একটু বিলাসবহুল আরামদায়ক পণ্য ক্রয় করতে পারবে, কিন্তু অশিক্ষিত মানুষ যারা একটু নিম্ন শ্রেণীর তারা হলো তোমার একই পণ্য ক্রয় করতে পারবে না। সামাজিক মর্যাদা, দেখো সামাজিক মর্যাদা অবশ্যই ভোগের উপর প্রভাব বিস্তার করে। উদাহরণ হিসেবে বলা যায় যে একজন ডাক্তার যা ভোগ করলো একজন শ্রমিক তা ভোগ করতে পারবে না। তারপর দেখো ব্যক্তিত্ব, তার মানে কিছু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি আছে যারা তোমার ব্র্যান্ডের পণ্য ক্রয় করে, কিন্তু আবার কিছু লোয়ার ক্লাসের মানুষ আছে যারা তোমার ফুটপাত থেকেও পণ্য ক্রয় করে। তারপর দেখো প্রতিপত্তি, প্রতিপত্তি জিনিসটা কি, যে তুমি প্রতিপত্তির প্রভাবেই বেশি বেশি দামি বিলাসবহুল পণ্য ভোগ করলে, আর যার প্রতিপত্তি কম সে তোমার কম দামি পণ্য ভোগ করছে। অর্থনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব দেখো সঞ্চয়, সঞ্চয় প্রবণতা যার বেশি তার তোমার ভোগ কম, আর সঞ্চয় প্রবণতা যদি কম হয় তাহলে অবশ্যই ভোগের পরিমাণ বেশি করা যায়। আয় স্তর, তার মানে আয় কম হলে ভোগ কম হবে, আয় যদি বেশি হয় তাহলে ভোগও বাড়ানো সম্ভব হয়। যেমন তোমার আয় 1000 টাকা, তাহলে তুমি ইচ্ছা করলেই তো 1200 টাকার পণ্য ভোগ করতে পারবে না, কিন্তু তোমার আয় আছে 10,000 টাকা, তুমি ইচ্ছা করলেই 9,000 টাকার পণ্য ভোগ করতে পারবে। তার মানে অবশ্যই এই ভোগের উপর দেখো এই অর্থনৈতিক প্রভাব থাকবে। তারপর বিনিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি পেলে কোম্পানি যদি বিনিয়োগ বৃদ্ধি করে উৎপাদন বেশি করে তাহলে অবশ্যই কম মূল্যে পণ্যটা সরবরাহ করতে পারবে, আর তখন ভোগের পরিমাণও বাড়বে। তারপর মুদ্রাস্ফীতি, যখন দেশে মুদ্রাস্ফীতি ঘটে তখন ভোগের পরিমাণ কমে যায়, কারণ অনেক বেশি অর্থ ব্যয় করে অল্প পরিমাণ পণ্য তখন পাওয়া যায়। তারপর দেখো পণ্য মূল্য, পণ্যের মূল্য বেশি হলে স্বাভাবিকভাবেই ভোগের পরিমাণ কমে, এবং পণ্যের মূল্য যদি কম হয় তাহলে স্বাভাবিকভাবেই ভোগের পরিমাণ বাড়ে। এবার দেখো সাংস্কৃতিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাবের মধ্যে দেখো রীতিনীতি, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি। তার মানে রীতিনীতি বিষয়টা কি, যে তুমি যে রীতিনীতির সাথে অভ্যস্ত সেটার উপর নির্ভর করে তোমার ভোগ। তারপর মূল্যবোধ, মূল্যবোধ বিষয়টা কি, দেখো এই যে সাংস্কৃতিক প্রভাবের মধ্যে মূল্যবোধ, মূল্যবোধের কারণেই তোমার মুসলিম কান্ট্রিতে যেটা ধরো সুদের একটা বিষয় আছে, যে মুসলিম কান্ট্রিতে কিন্তু ওইভাবে সুদটা অন্তর্ভুক্ত করা হয় না, কিন্তু হিন্দু কান্ট্রিগুলোই ওই সুদের বিষয়গুলো বেশি ওপেন। কিংবা মুসলিম কান্ট্রিতে মেয়েরা খোলামেলা চলতে পারে না, কিন্তু পাশ্চাত্য দেশে আমরা দেখি যে মেয়েরা ওপেন চলাফেরা করে। ধর্মীয় অনুভূতি, ধর্মীয় অনুভূতির বিষয়টা দেখো যে ধর্মীয় কারণেই এই যে ভোগের উপর প্রভাব বিস্তার করে। তারপরে ব্যবসায়িক প্রভাব, ব্যবসায়িক প্রভাব কি, চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয়। এই বাজারে যা চাহিদা আছে এবং যোগানের যদি সমন্বয় করা সম্ভব না হয় তাহলে তোমার ভোগের উপর প্রভাব বিস্তার করবে। যেমন বাজারে যা চাহিদা তার থেকে যোগান যদি কম হয় তাহলে স্বাভাবিকভাবেই মানুষ কম পণ্য পাবে, যোগান কম। আর যদি চাহিদা ও যোগানের সমন্বয় সাধন করা যায় তাহলে মানুষ পণ্য বেশি ক্রয় করবে, ভোগ বাড়বে। তারপর দেখো প্রমোশন উন্নয়ন, তার মানে যত বেশি প্রমোশন করবে, মানে বিজ্ঞাপন দিবে, পণ্য সম্পর্কে ক্রেতাকে জানাবে, তত বেশি পণ্য মানুষ ভোগ করতে পারবে। আর যদি কম প্রমোশন কার্যক্রম গ্রহণ করা হয় তাহলে ভোগ কম হবে। মূল্যের স্থিতিশীলতা রক্ষা, মানে স্বাভাবিকভাবেই চায় যে মূল্যটা স্থিতিশীল থাকুক পণ্যের মূল্য, কিন্তু যদি স্থিতিশীলতা থাকে তাহলে মানুষ বেশি ভোগ করতে পারে, আর যদি অস্থিতিশীল হয় পণ্যের মূল্য বেড়ে যায় তাহলে মানুষ কম ভোগ করবে।
বাজারজাতকরণ উন্নয়ন, তার মানে বাজারজাতকরণ কার্যক্রম যদি উন্নয়ন করা সম্ভব হয় তাহলে তোমার ভোগের উপর প্রভাব বিস্তার করে কিভাবে? দেখো, যে বাজারজাতকরণ কার্যক্রম উন্নত হলে মানুষ স্বাভাবিকভাবেই পণ্য বেশি ক্রয় করবে, মানসম্মত পণ্য পাবে। আর যদি বাজারজাতকরণ কার্যক্রম বা উন্নয়ন করা সম্ভব না হয় তাহলে ভোগের পরিমাণ স্বাভাবিকভাবেই কমে যাবে। দেখো, তার মানে এই পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক এই সবগুলো বিষয়ই এই ভোগের উপর প্রভাব বিস্তার করে। বিষয়গুলো আরেকটু ক্লিয়ার দেখে নিবে। তারপর দেখো, বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়ন গুরুত্ব কেন গুরুত্বপূর্ণ। তার মানে তুমি যে এতক্ষণ বাজারজাতকরণ পরিবেশ সম্পর্কে আলোচনা করলে, কি দরকার এই বাজারজাতকরণ পরিবেশের অধ্যয়নটা কিংবা অ্যানালাইসিস করার তোমার কি প্রয়োজন? দেখো, তুমি প্রতিষ্ঠান সম্পর্কে কার্যকরী যে কোনো সিদ্ধান্ত নিতে গেলেই অবশ্যই বাজারজাতকরণ এই যে পরিবেশের উপাদানগুলো দেখলাম এইগুলো অ্যাভয়েড করে তো তুমি কোনো কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তাহলে অবশ্যই এই কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে তোমাকে আগে বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়ন করতে হবে, মানে বাজারজাতকরণ পরিবেশ সম্পর্কে আগে অ্যানালাইসিস করতে হবে। কার্যক্রম পরিচালনা, সব কার্যক্রমই তোমার পরিচালনা করার সময় বাজারজাতকরণ পরিবেশকে গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সময় অবশ্যই এই যে উপাদানগুলো দেখলে এই উপাদানগুলো সম্পর্কে আগে ধারণা নিতে হবে। সুসম্পর্ক বজায় রাখা, এই যে বাজারজাতকরণের বিভিন্ন উপাদানগুলো, এর মধ্যে যদি সুসম্পর্ক বজায় না থাকে তাহলে তো তোমার প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করাই সম্ভব নয়। তাহলে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার জন্য বাজারজাতকরণ পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুষ্ঠু বন্টন, তুমি তো বন্টনকারী চ্যানেল বন্টনকারী বাদে পণ্য সুষ্ঠুভাবে বন্টনই করতে পারবে না। তাহলে এই বন্টন কার্যক্রম সম্পন্ন করার জন্য বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়ন করতে হবে। সমস্যা পূর্বানুমান, তুমি আগে কাস্টমারদের সমস্যাগুলো কি কি আছে সেগুলো পূর্বে অনুমান করার জন্য অবশ্যই এই পরিবেশ অধ্যয়ন করা প্রয়োজন। চাহিদা বিশ্লেষণ, কাস্টমারের কি ধরনের পণ্য চায় সেটা চাহিদা বিশ্লেষণের জন্য তোমাকে আগে থেকেই বাজারজাতকরণ পরিবেশ অ্যানালাইসিস করতে হবে। প্রতিযোগিতা মোকাবেলা, তোমরা জানো যে প্রতিযোগীও বাজারজাতকরণ পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তার মানে প্রতিযোগিতা মোকাবেলা করেই তোমাকে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। সুযোগ অন্বেষণ, এই যে বিভিন্ন বিষয়গুলোর মধ্যে তোমাকে সুযোগ অন্বেষণ করে নিতে হবে, নিজের জন্য সুযোগ সৃষ্টি করে নিতে হবে। তুমি সুযোগ সৃষ্টি না করলে সেটা তোমার জন্য হুমকির হয়ে দাঁড়াবে। এবার হুমকি মোকাবেলা, সুযোগ সৃষ্টি করতে গেলে তোমাকে কিছু হুমকি অবশ্যই ফেস করতে হবে, সেই হুমকিগুলো আগে থেকে মোকাবেলার পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমন্বয় সাধন, বিভিন্ন বিষয়ের মধ্যে বিভাগের মধ্যে অবশ্যই সমন্বয় সাধন করে তোমার কাজ করতে হবে। বাজারজাতকরণ কৌশল, তার মানে বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করে বাজারজাতকরণ কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। এইসব বিষয়ের জন্য দেখো, পরিবর্তন শনাক্তকরণ, প্রতিনিয়ত মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন শনাক্তকরণ কিভাবে সম্ভব? এই বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়নের মাধ্যমে। পণ্য বিশেষায়ন, মানে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন বৈশিষ্ট্যে পণ্যকে ভাগ করা, বিশেষায়ন করা এই পরিবেশ অধ্যয়নের মাধ্যমেই সম্ভব। পণ্যের মান নির্ধারণ করা, মান নির্ধারণটাও সম্ভব এই পরিবেশ অধ্যয়নের মাধ্যমে। সবলতা ও দুর্বলতা চিহ্নিত করা, প্রতিষ্ঠানের কোনগুলো সবলতা, কোনগুলো প্রতিষ্ঠানের স্ট্রেংথ, কোনগুলো উইকনেস, এগুলো চিহ্নিত করা সম্ভব এই পরিবেশের মাধ্যমে। ভোক্তা সন্তুষ্টি, ভোক্তারা তোমার পণ্য পেয়ে কিংবা পণ্য ভোগ করে সন্তুষ্ট হলো কিনা তুমি কিভাবে সেটা জানবে? বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়নের মাধ্যমেই। দেখো, এবার বাজারজাতকরণ পরিবেশের প্রতি সাড়া প্রদান, কিভাবে তুমি বাজারজাতকরণ পরিবেশের প্রতি সাড়া প্রদান করবে? যে পরিবেশগত সুযোগ থাকবে কিছু, পর্যাপ্ত অভ্যন্তরীণ শক্তি থাকবে, পরিবেশগত হুমকি থাকবে, পর্যাপ্ত অভ্যন্তরীণ দুর্বলতা সমূহ থাকবে। প্রতিষ্ঠানের এই 4টা বিষয় থাকে। এখন তোমাকে দেখো, যখন তুমি পরিবেশগত সুযোগ এবং শক্তি, পর্যাপ্ত অভ্যন্তরীণ শক্তি তোমার হাতে থাকবে তখন তোমাকে আগ্রাসী কৌশল সমর্থন করতে হবে। আগ্রাসী কৌশল গ্রহণ করে তুমি প্রয়োজনে এই যে বাজারজাতকরণ পরিবেশের প্রতি সাড়া প্রদান করবে। তারপর বিভিন্নমুখী কৌশল সমর্থন, কখন? যখন পর্যাপ্ত অভ্যন্তরীণ শক্তি আছে কিন্তু কিছু পরিবেশগত হুমকি তোমার প্রতিষ্ঠানে আছে, তখন বিভিন্নমুখী কৌশল, মানে বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করে তুমি সেই পরিবেশগত হুমকিটাকে সুযোগে পরিণত করতে হবে। তারপরে দেখো নাম্বার 3, যখন পরিবেশগত সুযোগ আছে কিন্তু তোমার পর্যাপ্ত অভ্যন্তরীণ দুর্বলতা আছে তখন তুমি চতুর্মুখী কৌশল সমর্থন করবে, মানে বাইরের থেকে চতুর্মুখের বিভিন্ন কৌশলগুলো আগে থেকে অ্যানালাইসিস করে সেই চতুর্মুখী কৌশল সমর্থন করবে প্রতিষ্ঠানের জন্য। তারপরে দেখো, পর্যাপ্ত অভ্যন্তরীণ দুর্বলতা আছে তোমার প্রতিষ্ঠানের জন্য আর পরিবেশগত হুমকি আছে, এই দুইটাই প্রতিষ্ঠানের জন্য কি খারাপ, হুমকিও খারাপ, দুর্বলতাও খারাপ। তখন তুমি প্রতিরক্ষামূলক কৌশল সমর্থন করবে, তার মানে তুমি নিজেকে আত্মরক্ষা করার জন্য যে যে কৌশলগুলো অবলম্বন করা উচিত সেই কৌশলগুলো অ্যাপ্লাই করবে। তারপরে দেখো,
ইকো পদ্ধতি কি? আমরা জানি যে ইকো পদ্ধতি হলো যে জীবজগতের সাথে পরিবেশের যে সম্পর্ক, সেটা হলো ইকো পদ্ধতি। ফিলিপ কটলার মার্কেটিং এর জনক, উনি বলেছেন ইকোসিস্টেম ইজ দ্য ফাংশনাল রিলেশনশিপ বিটুইন অর্গানিজম অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট। তার মানে প্রতিষ্ঠানের অর্গানিজম এবং তাদের পরিবেশের সাথে সম্পৃক্ত। দেখো তারপরে তাহলে আজকে পাঠ শেষে আমরা কি জানতে পারলাম? এই যে বাজারজাতকরণ, পরিবেশ, তারপর পরিবেশ ও বাজারজাতকরণের মধ্যে নিশ্চয়ই সম্পর্ক আছে, তোমরা জানো। তারপর পরিবেশ অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ, মানে কি কারণে তোমাকে পরিবেশ অধ্যয়ন করতে হবে। তারপর পরিবেশের প্রকারভেদ কি, এগুলো এখন তো ক্লিয়ার অবশ্যই। ব্যষ্টিক পরিবেশ বলতে কি বোঝো? ব্যষ্টিক পরিবেশের উপাদান সমূহ। সমষ্টিক সমষ্টিক পরিবেশের উপাদান বা শক্তিসমূহ। সমষ্টিক পরিবেশের প্রভাব বাজারজাতকরণের উপর। তারপর দেখো ব্যষ্টিক সমষ্টিক পরিবেশের পার্থক্য কি, অলরেডি তো তোমাদের সাথে আলোচনা করা হয়েছে ব্যষ্টিক সমষ্টিক পরিবেশের পার্থক্য। তারপর ভোগের উপর বাজারজাতকরণ পরিবেশের প্রভাব, বাজারজাতকরণ পরিবেশের প্রতি সাড়া প্রদান। তারপরে দেখো তথ্যসূত্র, যে এই সূত্রগুলো থেকে আমি তথ্য কালেক্ট করে তোমাদের অনলাইন ক্লাসটি পরিচালনা করছি। আর তোমরা এই যে মার্কেটিং ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং, এই ইংরেজি বইটি অলরেডি ক্রয় করতে পারবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও। সবাইকে ধন্যবাদ।